বন্ধুরা শোনো তো, একটা শিশুর আশা ছিনিয়ে নেওয়া মানে তার নির্মল শৈশবকে চুরমার করে দেওয়ার সমান। কলকাতা শহরের এক হিমশীতল ভোরবেলা ছিল। পথঘাট স্যাঁতসেঁতে হয়েছিল এবং বিদ্যালয়ের ঘণ্টা ধ্বনিত হয়ে উঠেছিল। প্রত্যেক ক্লাসরুম থেকে ছেলেমেয়েদের হইচই শোনা যাচ্ছিল। তবে শ্রেণীর এক প্রান্তে বসেছিল প্রিয়া, ১৩ বছরের এক অমলিন কিশোরী, যার চাহনিতে উজ্জ্বলতা তো ছিলই, কিন্তু আজ তা যেন ম্লান হয়ে পড়ছিল। তার পাল্লায় মুচড়ে যাওয়া একটা ফিয়েট সতর্ক বার্তা ছিল। সে বারংবার সেটা গোপন করার প্রয়াস করত, কিন্তু আবারও সেই কাগজটাই তার পুস্তকের মধ্যভাগ থেকে উঁকি মারত। অন্যান্য শিশুরা হাসাহাসি করছিল, আলাপচারিতা করছিল, কিন্তু প্রিয়ার বিশ্ব যেন স্থির হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে শ্রেণীর দ্বার উন্মোচিত হল। ভিতরে প্রবেশ করলেন বিজয় স্যার, বিদ্যালয়ের সবচেয়ে কড়া অথচ সবচেয়ে সহৃদয় গুরু। তিনি প্রিয়ার প্রতি দৃষ্টিপাত করতেই তার পদক্ষেপ থমকে দাঁড়াল। তিনি মৃদু স্বরে বললেন, প্রিয়া, বেটি, কি ঘটেছে? তুমি এতদিন ধরে নীরব কেন? প্রিয়া দৃষ্টি নত করল। তার চাহনি তো অশ্রু ছিল, কিন্তু ওষ্ঠ বন্ধ। বিজয় স্যার তার নিকটে গেলেন এবং বললেন, তোমার কি কোনো ত্রুটি ঘটেছে? প্রিয়া মস্তক ঝাঁকাল, না স্যার। কিন্তু তখনই তার চোখ গেল সেই মুচড়ে যাওয়া কাগজের দিকে। স্যার ধীরগতিতে কাগজটা তুলে বিস্তারিত করলেন। তাতে লিপিবদ্ধ ছিল, চূড়ান্ত সতর্কতা, ফি আদায় করো, অন্যথায় নাম মুছে ফেলা হবে। বিজয় স্যার কয়েক মুহূর্ত নিস্তব্ধ রইলেন। তারপর গভীর নিঃশ্বাস টেনে বললেন, প্রিয়া, তোমার গৃহে সব কিছু স্বাভাবিক তো? সে শুধু এতটুকু উচ্চারণ করল, স্যার, পিতা আর নেই। তার কণ্ঠ কম্পিত ছিল। মাথা শ্রম করে, দুবেলা অন্ন জোগাড় করাই খুব কষ্টসাধ্য হয় স্যার। বিজয় স্যারের অন্তরে কিছু যেন ভেঙে চুর হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ উঠলেন এবং বললেন, চলো আমার সঙ্গে, অধ্যক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। দুজন অধ্যক্ষার কার্যালয়ে উপস্থিত হল। কার্যালয়ে অধ্যক্ষা ম্যাম উপবিষ্ট ছিলেন। কঠোর স্বভাবের, শীতল কণ্ঠে বললেন, বিজয়জি, এটা কোনো নতুন ঘটনা নয়। আমরা বহুবার সতর্কবার্তা প্রেরণ করেছি। ফি না আদায় করলে তো নাম মুছে ফেলতেই হবে। আর যদি আপনার এতই সহমর্মিতা থাকে, তাহলে আপনিই ফি প্রদান করুন। তার এই বাক্যগুলো তীরের মতো বিদ্ধ হয়ে গেল। বিজয় স্যার কিছু উচ্চারণ করলেন না, শুধু দৃষ্টি নত করলেন। কিন্তু প্রিয়া, সে সেখানেই দাঁড়িয়ে ক্রন্দন করে উঠল। তার চাহনি থেকে অশ্রু টপটপ করে ঝরতে লাগল। সে বলল, স্যার, আমি এখন কি করব? মায়ের কাছে তো কিছু নেই। আমাকে কি বিদ্যালয় ত্যাগ করতে হবে? বিজয় স্যার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি তার মস্তকে হাত রাখলেন এবং বললেন, বেটি, এখন আর তুমি ক্রন্দন করবে না। তোমার চাহনিতে যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো অসম্পূর্ণ থাকবে না। আমি কিছু না কিছু অবশ্যই করব। প্রিয়া কম্পিত হয়ে প্রশ্ন করল, স্যার, সত্যি? বিজয় স্যার দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ বেটি, তুমি আমার কন্যার মতো, আর একজন পিতা তার কন্যাকে ভেঙে পড়তে দেন না। সেই বাক্যগুলো প্রিয়ার অন্তরে বিঁধে গেল। সেই ক্ষণে হয়তো প্রথমবার তার মনে হলো যে এই জগতে এমন কেউ তো আছে যে তার যন্ত্রণাটা উপলব্ধি করে। শ্রেণীর ঘণ্টা আবার ধ্বনিত হলো। ছেলেমেয়েরা বাইরে প্রস্থান করল। বিজয় স্যার সেখানেই দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন। কি বিস্ময়কর বিষয়! যেখানে গ্রন্থগুলো আকাঙ্ক্ষা শিক্ষা দেয়, সেখানেই ফিয়ের নগণ্য অর্থ কারোর ভবিষ্যৎ ছিনিয়ে নেয়। তিনি মনস্থির করে ফেলেছিলেন, এই কিশোরীর আকাঙ্ক্ষা আর কখনোই অসম্পূর্ণ থাকবে না। প্রয়োজন হলে তাকে নিজের সম্পত্তি বিক্রয় করতে হবে, কিন্তু প্রিয়ার অধ্যয়ন স্থগিত হবে না। তিনি বাইরে প্রস্থান করলেন। নবমণ্ডলে হালকা সূর্যকিরণ ছিল। তার ওষ্ঠে শুধু একটি বাক্য ছিল, এখন সময় এসেছে মানবিকতাকে সিদ্ধ করার। বিদ্যালয়ের ঘণ্টা ধ্বনিত হয়ে গিয়েছিল। ছেলেমেয়েরা নিজেদের থলে নিয়ে বাইরে প্রস্থান করছিল, কিন্তু বিজয় স্যারের মন কোথাও যেন আটকে ছিল। তার চাহনির সামনে বারংবার সেই অমলিন মুখমণ্ডল ঘুরছিল। প্রিয়া, যার চাহনিতে আসার জ্যোতি এখনও ক্ষীণভাবে প্রজ্বলিত ছিল। তিনি নিজের ডায়েরি বন্ধ করলেন এবং বললেন, প্রিয়া, চলো, আজ আমি তোমার গৃহে যাব। প্রিয়া অবাক হয়ে প্রশ্ন করল, স্যার, আপনি আমার গৃহে? বিজয় স্যার মৃদু হাসলেন, হ্যাঁ বেটি, যদি আমি তোমার গৃহের পরিস্থিতি না দেখি, তাহলে তোমার যন্ত্রণা কিভাবে অনুধাবন করব? দুজন বিদ্যালয় থেকে প্রস্থান করল। শীতল বায়ু প্রবাহিত ছিল, সূর্যরশ্মি ছড়িয়েছিল। সংকীর্ণ গলিপথ অতিক্রম করে চিরে যাওয়া পথে পা রেখে তারা একের পর এক বাঁক অতিক্রম করতে লাগল। প্রিয়ার পদক্ষেপ ভারাক্রান্ত ছিল। তার আশঙ্কা হচ্ছিল যে স্যার হয়তো তার দারিদ্র্য দেখে তার থেকে দূরত্ব সৃষ্টি করে নেবেন। কিন্তু বিজয় স্যারের প্রত্যেক পদক্ষেপ ছিল আত্মপ্রত্যয়পূর্ণ, যেন তিনি নিজের কন্যার গৃহে যাচ্ছেন। কয়েকক্ষণ হাঁটার পর তারা একটা প্রাচীন জরাজীর্ণ গৃহের সামনে থামলেন। দেয়ালে আর্দ্রতার ছাপ, ছাদ থেকে জল ঝরার দাগ, ভগ্ন দ্বার এবং দ্বারে ঝুলন্ত মরচে ধরা তালা। প্রিয়া মৃদু করে দ্বার উন্মোচিত করে বলল, মা, আমি ফিরে এসেছি। ভিতর থেকে একটা দুর্বল পরিশ্রান্ত কণ্ঠধ্বনিত হল, আসছি বনি। দ্বারে এলেন একজন ক্ষীণকায় নারী।
মস্তকে ওড়নি, চাহনির নিচে কালো ছায়া, কিন্তু মুখমণ্ডলে এক সততার দ্যুতি। ইনিই ছিলেন লক্ষ্মী দেবী, প্রিয়ার মাতা। প্রিয়ার সঙ্গে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেই তিনি বিহ্বল হয়ে গেলেন। আরে বনি, একে? প্রিয়া মৃদুস্বরে বলল, মা, ইনি আমার বিদ্যালয়ের গুরু, বিজয় স্যার। লক্ষ্মীদেবী অবাক হয়ে গেলেন। আরে ম্যাম, না, ক্ষমা করবেন স্যার, ঘরটা খুব ছোট, কিন্তু আপনি উপবেশন করুন। তিনি একটা ভগ্ন আসন টেনে এনে ঝাড়ফুঁক করে বললেন, একটু অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসছি। কয়েক মুহূর্তের মধ্যেই একটা প্রাচীন স্টিলের পাত্র এবং একটা ছোট পাত্রে 2 কাপ চা নিয়ে এলেন। ঘরে কিছুই ছিল না, একটা বাল্ব, একটা খাট এবং একটা প্রাচীন তক্তা, কিন্তু অতিথি সৎকারে কোনো ত্রুটি ছিল না। বিজয় স্যার ধীরে ধীরে প্রশ্ন করলেন, বোন, আপনি একা সব সামলান? লক্ষ্মীদেবীর চাহনি অশ্রুতে ভরে উঠল। মৃদুস্বরে বললেন, হ্যাঁ স্যার, আমার স্বামী যখন ছিলেন সব স্বাভাবিক ছিল। তিনি একটা বেসরকারি সংস্থায় কার্য করতেন। তিনি থাকতে প্রিয়া এই উন্নত বিদ্যালয়ে অধ্যয়ন করতে পারত, কিন্তু এখন শ্রম করে দুবেলা অন্ন তো উপার্জিত হয়, কিন্তু ফি আর গ্রন্থের অর্থ তা আমি কোথা থেকে আনব? বিজয় স্যারের চাহনিও আর্দ্র হয়ে গেল। কয়েকক্ষণ নীরব থেকে তারপর নিজের কবজি থেকে ঘড়িটা খুললেন এবং তার হাতে রাখলেন। বোন, এটা রাখুন, কাল গিয়ে প্রিয়ার ফি আদায় করে দিন। লক্ষ্মীদেবী অবাক হয়ে গেলেন। না না স্যার, এটা আমি কিভাবে গ্রহণ করতে পারি? এটা তো আপনার নিজস্ব সম্পত্তি, আমি কারো সহায়তা গ্রহণ করতে চাই না। বিজয় স্যার হাস্য করে বললেন, আমার নিজস্ব কোনো সন্তান নেই, কিন্তু প্রিয়ার মধ্যে আমি আমার কন্যাকে দেখতে পাই। এই কিশোরী যদি অধ্যয়ন করতে না পারে তবে আমার গুরু হওয়াই ব্যর্থ হয়ে যাবে। লক্ষ্মীদেবীর কণ্ঠ আটকে গেল। তিনি 2 হাত যুক্ত করে বললেন, ঈশ্বর আপনার কল্যাণ করুন স্যার, আপনি তো আমাদের নতুন উদ্যম প্রদান করলেন। প্রিয়া দাঁড়ে দাঁড়িয়েছিল, তার চাহনিতে এখন আর অশ্রু নয়, বরং এক নতুন আশা। সে চিন্তা করছিল, হয়তো ঈশ্বর মানুষের বেশ নিয়েই আসেন, আজ তিনি আমার স্যার হয়ে এসেছেন। সূর্য অস্ত যেতে আরম্ভ করেছিল। বিজয় স্যার উঠলেন, লক্ষ্মীদেবীর সঙ্গে হাত যুক্ত করে বললেন, এখন উদ্বেগ করবেন না, প্রিয়ার অধ্যয়ন আর কখনো স্থগিত হবে না। গৃহ থেকে প্রস্থানের সময় প্রিয়া স্যারের পদস্পর্শ করে প্রণাম করল। স্যার তার মস্তকে হাত রেখে বললেন, বেটি, আজ থেকে তোমার আকাঙ্ক্ষার দায়িত্ব আমার। আর সেই ক্ষণে যেন কোনো ভগ্নগৃহে এক নতুন জ্যোতি প্রজ্বলিত হল। পরবর্তী দিনের শীতল বায়ুতে আশার এক নতুন সুগন্ধ ছিল। লক্ষ্মীদেবীর কম্পিত হাতে সেই ঘড়িটিই ছিল, যা এখন আর শুধু একটা বস্তু নয়, বরং একটা প্রতিজ্ঞায় রূপান্তরিত হয়েছিল। তিনি সেই ঘড়িটি সতর্কতার সঙ্গে একটা পুটুলিতে রাখলেন এবং পাশের সোনার ব্যবসায়ীর দোকানের দিকে যাত্রা করলেন। কয়েক ঘণ্টা পর তার হাতে একটা ছোট স্লিপ ছিল, ফি আদায় সফল। লক্ষ্মীদেবীর চাহনি থেকে অশ্রু ঝরে পড়ল। সেই স্লিপটি তার কাছে কোনো পুরস্কারের থেকে কম ছিল না। তিনি হাসলেন এবং মনে মনে বললেন, হে ঈশ্বর, এখন আমার কন্যার নাম বিদ্যালয় থেকে মুছে ফেলা হবে না। সেই দিন প্রিয়া যখন বিদ্যালয়ে উপস্থিত হল, তখন তার মুখমণ্ডলে সেই প্রাচীন হাসি প্রত্যাবর্তিত হয়েছিল। সে শ্রেণীতে উপবেশন করেছিল এবং প্রথমবার তার এমন অনুভূতি হল যেন প্রত্যেক শব্দ, প্রত্যেক পাতা এখন তার নিজস্ব। বিজয় স্যার যখন তাকে দেখলেন তখন তার মুখমণ্ডলেও শান্তি ছিল। তিনি বললেন, প্রিয়া বেটি, এখন আর পশ্চাতে তাকাবে না। জীবনের সংঘর্ষে পথ সর্বদা অগ্রসর হয়, পশ্চাতে নয়। প্রিয়া মস্তক ঝাঁকাল এবং অন্তর থেকে বলল, হ্যাঁ স্যার, এখন আমি আর কখনো স্থগিত হব না। দিনগুলো অতিবাহিত হতে লাগল এবং শ্রেণীতে প্রিয়া সকলের আগে উপস্থিত হতে লাগল। প্রত্যেক প্রশ্নের উত্তর তারই জানা থাকত। বিজয় স্যার প্রায়ই মৃদু হেসে বলতেন, দেখো ছেলেমেয়েরা, যদি উদ্যম থাকে তবে দারিদ্র্য পরাজয় স্বীকার করে। ধীরে ধীরে বিদ্যালয়ের সকলে প্রিয়ার কাহিনী জেনে গেল। অন্যান্য শিশুরা এখন তাকে আর করুণা দিয়ে নয়, বরং প্রেরণা হিসেবে দেখত। আর যখনই কোনো কঠিন প্রশ্ন উত্থিত হতো, পুরো শ্রেণীতে একটিই ধ্বনি উঠত, স্যার, প্রিয়া বলবে। সেই কিশোরী যে এককালে ভীতির ছায়ায় দিন অতিবাহিত করত, এখন পুরো শ্রেণীর অহংকার হয়ে উঠেছিল। বিজয় স্যার তার প্রত্যেক পদক্ষেপে সঙ্গী ছিলেন। কখনো তার খাতা পর্যবেক্ষণ করে বলতেন, ত্রুটি করা অস্বাভাবিক নয়, কিন্তু সেগুলো সংশোধন করা অত্যাবশ্যক। কখনো গ্রন্থাগারে গ্রন্থ প্রদানের সময় বলতেন, অধ্যয়ন শুধু অঙ্কলাভের জন্য নয়, মানুষ হওয়ার জন্য হয়। তার বাক্যগুলো প্রিয়ার অন্তরে বিঁধে যেতে লাগল। ধীরে ধীরে সে 8ম শ্রেণী উত্তীর্ণ করল, তারপর 9ম, তারপর 10ম। প্রত্যেকবারই তার নাম প্রথম স্থানে আসত। কিন্তু গৃহের পরিস্থিতি তখনও অপরিবর্তিত ছিল, ভগ্ন ছাদ, দুর্বল মাতা এবং দায়িত্বের বোঝা। কিন্তু এখন প্রিয়া দুর্বল ছিল না। সে চিন্তা করল, মাতা যদি আমার জন্য শ্রম করতে পারেন, তবে আমিও কিছু করতে পারি। এবং একদিন সায়াহ্নে সে পাড়ার শিশুদের শিক্ষা প্রদান আরম্ভ করল। গৃহের সামনে ভগ্নদ্বারের চৌখাটের কাছে 4-5 জন শিশু এসে উপবেশন করত। প্রিয়া মনোযোগ দিয়ে তাদের শিক্ষা দিত এবং এর প্রতিদানে প্রাপ্ত নগণ্য অর্থ দিয়ে গৃহের ব্যয় কিছুটা সামলানো যেত। লক্ষ্মীদেবী দাঁড়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতেন, তার চাহনিতে অহংকার আর ওষ্ঠে প্রার্থনা। হে ঈশ্বর, আমার কন্যার ঘর্মের প্রত্যেক বিন্দু যেন সাফল্যে রূপান্তরিত হয়।
কখনো কখনো বিজয় স্যারও সেখানে উপস্থিত হতেন। মৃদু হেসে বলতেন, আরে বাহ, এখন তো আমার কন্যা নিজেই গুরু হয়ে উঠেছে। প্রিয়ার লজ্জা অনুভব করত, কিন্তু চাহনিতে আনন্দ উপচে পড়ত। সময় অতিক্রম করল, প্রিয়ার আত্মপ্রত্যয় এখন পর্বতের মতো অটল ছিল। তার অন্তরে একটা জ্বালা প্রজ্বলিত ছিল, কিছু করে প্রমাণ করতে হবে, নিজের স্যার আর মাতা দুজনের মস্তক উন্নত করতে হবে। আর হয়তো এই চিন্তাধারা, এই অনুভূতি, এই নতুন আরম্ভটাই সেই দরিদ্র কিশোরীকে একদিন অনেক উন্নত হওয়ার পথে নিয়ে গেল। সেই রাত্রে যখন মাতা আর কন্যা একসঙ্গে আহার করছিল, লক্ষ্মীদেবী বললেন, বেটি, এখন অনুভূতি হচ্ছে ঈশ্বর আমাদের আবার জীবিত হতে শিক্ষা দিলেন। প্রিয়া হাসল এবং বলল, মা, ঈশ্বর নয়, আমাদের বিজয় স্যার আমাদের জীবিত হতে শিক্ষা দিয়েছেন। ঘরের দেয়ালে প্রাচীন আর্দ্রতার দাগ ছিল, কিন্তু সেই গৃহে এখন একটা নতুন বস্তু ছিল, আশার সুগন্ধ। সময় অতিক্রম করল, দিনগুলো বর্ষে রূপান্তরিত হলো এবং সেই ক্ষুদ্র প্রিয়া এখন একজন বিজ্ঞ কিশোরী হয়ে উঠেছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সে পুরো বিদ্যালয়ে শীর্ষস্থান লাভ করল। পুরো কর্মীবৃন্দ তার প্রশংসা করছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে দূরে দাঁড়িয়ে থাকা বিজয় স্যারের চাহনিতে সেই অহংকার ছিল যা হয়তো কেবল একজন পিতার চাহনিতেই দৃশ্যমান হয়। পুরস্কার গ্রহণের সময় প্রিয়া ট্রফিটা হাতে নিল এবং মনে মনে বলল, স্যার, এসব আপনার কারণেই ঘটেছে। কয়েকদিন পর এক দুপুরে প্রিয়া বিজয় স্যারকে বলল, স্যার, আমি এখন চিকিৎসক হতে চাই। স্যার মৃদু হাসলেন, চিকিৎসক? তারপর বললেন, খুব উত্তম সিদ্ধান্ত বেটি, কিন্তু পথটা দুর্গম, পরিশ্রমও প্রয়োজন আর উদ্যমও। তুমি কি আশঙ্কা করো না? প্রিয়া দৃঢ় কণ্ঠে বলল, না স্যার, এখন আশঙ্কা করার সময় অতিক্রান্ত হয়েছে। আমি সেই সব মানুষের জন্য জীবিত থাকতে চাই যাদের কাছে চিকিৎসার মানে নাই, যেমন আমার মাতা কখনো চিকিৎসকের ফিয়ের ভয়তে নিজের চিকিৎসা করাননি। বিজয় স্যার তার চাহনিতে দেখলেন, সেখানে কোনো দ্বিধা ছিল না, কোনো সংশয় ছিল না, শুধু একটা জ্বালা ছিল, আকাঙ্ক্ষার জ্বালা। তিনি বললেন, বেটি, তোমার অন্তরে যে জ্যোতি আছে তা যে কোনো অন্ধকার দূরীকরণ করতে পারে। যাও, চিকিৎসক হও এবং সকলকে প্রমাণ করে দাও যে দারিদ্র্য আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রিয়ার মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। এখন দিনের শ্রেণী, রাত্রে শিক্ষাদান এবং কখনো কখনো ছোটখাটো কার্য, এটাই তার রুটিন হয়ে গেল। সে পরিশ্রান্ত হতো, কিন্তু স্থগিত হতো না। কখনো যানবাহনে যাতায়াতের সময় গ্রন্থ উন্মোচিত করত, তো কখনো চায়ের দোকানের কোণে বসে পড়ে শারীরবিদ্যা অধ্যয়ন করত। লক্ষ্মীদেবী যখনই দেখতেন, শুধু মৃদু হেসে ঈশ্বরকে বলতেন, হে প্রভু, এই কিশোরীর পরিশ্রম যেন সফল হয়। অনেক সময় এমনও হতো যে গৃহে পর্যাপ্ত আহার থাকতো না। মাতা রুটির টুকরো সংরক্ষণ করে বলতেন, তুই আহার কর বেটি, আমার খিদে নেই। প্রিয়া অনুধাবন করত, এটা অসত্য, কিন্তু স্নেহপূর্ণ অসত্য। মায়ের সেই ত্যাগকে সে তার বলশালীতে রূপান্তরিত করেছিল। প্রতি রাত্রে যখন সে গ্রন্থ বন্ধ করত, তখন জানলা দিয়ে নভমণ্ডলের দিকে তাকাতো আর মৃদুস্বরে বলতো, পিতা, দেখো তো, তোমার কন্যা পরাজয় স্বীকার করছে না। মহাবিদ্যালয়ে তার নাম উজ্জ্বল হতে লাগলো। বিতর্ক প্রতিযোগিতা, চিকিৎসা প্রকল্প এবং ফলাফল সব স্থানে সে সকলের অগ্রভাগে থাকত। লোকজন এখন তাকে দরিদ্র কিশোরী নয়, পরিশ্রমী চিকিৎসক প্রিয়া বলে আহ্বান করতে আরম্ভ করেছিল। বিজয় স্যার কখনো কখনো মহাবিদ্যালয়ে উপস্থিত হয়ে যেতেন। তিনি দূর থেকে পর্যবেক্ষণ করতেন, হাসতেন এবং শুধু এতটুকু বলতেন, আমার কন্যা এখন সত্যি সত্যিই উড়তে শিখে গেছে। একদিন যখন মহাবিদ্যালয়ের দেওয়ালে চূড়ান্ত বর্ষের ফলাফল ছাটানো হলো, প্রিয়া কম্পিত হয়ে নিজের নাম অন্বেষণ করতে লাগলো। আর যখন সে শীর্ষকর্তাদের তালিকায় প্রিয়া লক্ষ্মী লিপিবদ্ধ দেখল, তখন তার চাহনি থেকে অশ্রু ঝরে পড়ল। সে ধীরে ধীরে কর্মীকক্ষের দিকে ছুটে গেল, মোবাইলে সংখ্যা ডায়াল করল। স্যার, স্যার, আমি করে প্রমাণ করেছি। বিজয় স্যারের কানে তার ধ্বনি বাজল, আমি চিকিৎসক হয়ে গেছি স্যার, আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। স্যারের চাহনি ভরে উঠল। তিনি শুধু এতটুকু উচ্চারণ করতে পারলেন, না বেটি, এখন এটা শুধু আমার আকাঙ্ক্ষা নয়, তোমার মায়েরও আকাঙ্ক্ষা ছিল, আর আজ তোমরা দুজন মিলে তা বাস্তবায়িত করে প্রমাণ করেছ। সেই সায়াহ্নে প্রিয়া আয়নার সামনে দাঁড়িয়েছিল, সাদা বস্ত্র পরিহিত করে, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে নিজেকে দেখল। এক বিন্দু অশ্রু গাল বেয়ে গুড়িয়ে পড়ল। সে হাস্য করে আয়নায় দেখল এবং মৃদুস্বরে বলল, এখন আমি প্রস্তুত স্যার, মানুষের যন্ত্রণা দূর করার জন্য। সেই দিন, সেই ক্ষণটা শুধু প্রিয়ার ছিল না, তা ছিল প্রত্যেক শিশুর বিজয়, যারা দারিদ্র্য সত্ত্বেও আকাঙ্ক্ষা দেখেছিল। সময়ের চক্র ঘুরতে লাগলো। এখন আর সে ক্ষুদ্র প্রিয়া নয়, ডাক্তার প্রিয়া লক্ষ্মী, শহরের এক বৃহৎ চিকিৎসালয়ে কার্যরত, শত শত রোগীর জন্য এক আশা। তার চিকিৎসাগারের বাইরে প্রতিদিন দীর্ঘ সারি লাগত। লোকজন বলতো, ডাক্তার প্রিয়া শুধু চিকিৎসা প্রদান করেন না, আশীর্বাদ করেন। কিন্তু এই সব কিছুর মাঝেও তার অন্তরের এক প্রান্তে একটা অসম্পূর্ণ শূন্যতা ছিল, বিজয় স্যারের ঋণ। এক সায়াহ্নে যখন সূর্য অস্ত যেতে আরম্ভ করেছিল, প্রিয়া গৃহ প্রত্যাবর্তন করে তার মাতাকে দেখল। লক্ষ্মীলেবী এখন বার্ধক্যে উপনীত হয়েছেন। তার চাহনিতে তখনও সেই দ্যুতি ছিল, কিন্তু পদক্ষেপ ধীর। প্রিয়া তার পদ টিপতে টিপতে বলল, মা,
তোমার স্মরণে আছে না আমার স্যার, বিজয় স্যারকে? লক্ষ্মীদেবী হালকা হাস্য করে বললেন, কিভাবে ভুলতে পারি বেটি? তিনি না থাকলে তো তুই আজ চিকিৎসক হতে পারতি না। প্রিয়া কয়েকক্ষণ নীরব থেকে বলল, মা, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমাকে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, তার আশীর্বাদ গ্রহণ করতে হবে। লক্ষ্মীদেবীর চাহনি সজল হয়ে উঠল। বেটি, আমি তো এটাই চিন্তা করছিলাম। জানি না তিনি এখন কোথায় বাস করবেন, কত বর্ষ অতিক্রান্ত হয়েছে। প্রিয়া বলল, মা, আমি তাকে অন্বেষণ করে বের করব, তিনি যেখানেই থাকুন না কেন, কারণ আমি জানি আমার জীবনের আসল পুরস্কার তিনি। পরবর্তী দিন ভোরে প্রিয়া তার প্রাচীন বিদ্যালয়ে উপস্থিত হলো। স্থানটা এখন জনশূন্য, দেওয়ালে ধুলি জমেছে, জানালা ভগ্ন, এবং সেই শ্রেণীকক্ষ যেখানে এককালে তার হাসি প্রতিধ্বনিত হতো এখন নীরবতায় নিমজ্জিত। প্রিয়া ধীরে ধীরে সেই প্রাচীন ব্ল্যাকবোর্ডটা স্পর্শ করল, যেখানে এককালে লিপিবদ্ধ ছিল, আশা কখনো লুপ্ত হয় না। তার চাহনি থেকে অশ্রু ঝরে পড়ল। সে দারোয়ানকে বলল, দাদু, এখানে আগে যে গুরু ছিলেন বিজয় স্যার, তার কিছু সংবাদ জানেন? বৃদ্ধ দারোয়ান মস্তক চুলকে বলল, বনি, শুনেছি তিনি বহু বর্ষ আগে অবসর গ্রহণ করেছেন। এখন হয়তো শহরের বাইরে প্রাচীন কোনো অঞ্চলে বাস করেন, একাকী। প্রিয়া বলল, আপনার কাছে তার ঠিকানা আছে? দারোয়ান রেকর্ড কক্ষের দিকে ইঙ্গিত করল। প্রাচীন কর্মীর রেজিস্টারে হয়তো থাকবে। সে ভিতরে প্রবেশ করল। ধুলি উড়ল, ফাইলপত্র ছড়িয়েছিল, কিন্তু প্রিয়ার চাহনিতে ছিল আশা। পাতা উল্টাতে উল্টাতে অবশেষে সে পেল রামনগর, কলকাতা। তার বক্ষ কম্পিত হয়ে উঠল। সে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হল। রামনগরের গলিগুলো এখনও প্রাচীন, সংকীর্ণ, কিন্তু তার পায়ে ছিল উত্তেজনা। অবশেষে একটা ছোট্ট প্রাচীন গৃহের সামনে সে থামল। দেওয়ালে আর্দ্রতার ছাপ, দুয়ের কাছে ভগ্ন পাত্র, এবং ভিতর থেকে আসছে হালকা কাশির ধ্বনি। সে মৃদু করে দুয়ে আঘাত করল। কে? ভিতর থেকে পরিশ্রান্ত একটা ধ্বনি এলো। দ্বার উন্মোচিত হলো। একজন ক্ষীণকায়, শুভ্রকেশে বৃদ্ধ, হাতে লাঠির আশ্রয়, মুখমণ্ডলে ভাঁজ, কিন্তু চাহনিতে সেই একই সহানুভূতি। প্রিয়ার ওষ্ঠ কম্পিত হয়ে উঠল। স্যার, আমাকে চিনতে পারছেন? বিজয় স্যার চাহনি সংকুচিত করে দেখলেন, তারপর অবাক হয়ে গেলেন। প্রিয়া? আমার প্রিয়া? বেটি, তুই চিকিৎসক হয়ে গেছিস? প্রিয়া ঝুঁকে তার পদ স্পর্শ করে প্রণাম করল। আপনার আশীর্বাদে স্যার আমি প্রতিজ্ঞা রক্ষা করেছি। দুজনের চাহনি থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। বিজয় স্যারের কণ্ঠ আটকে গেছিল। বেটি, আমি তো চিন্তা করতাম এখন আর কেউ আমাকে স্মরণ করে না। প্রিয়া তার হাত গ্রহণ করল। স্যার, আমি কিভাবে ভুলতে পারি? আপনি সেই বস্তুটা প্রদান করেছিলেন যেটা এই জগতের সবচেয়ে মূল্যবান, আশা। আজ আমি সেই আশাতেই জীবিত আছি। বিজয় স্যার হাসলেন, কিন্তু তার গৃহ দেখে প্রিয়ার মন ভেঙে গেল। ভগ্ন মেঝে, মরচে ধরা পাখা, ওষুধের শিশি ছড়িয়ে। সে বলল, স্যার, আপনি এখানে একাকী আছেন? বিজয় স্যার মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ বেটি, অবসর গ্রহণের পর সকলে ত্যাগ করেছে। কিছু ভূমি ছিল, তাও আত্মীয়রা ছিনিয়ে নিয়েছে। এখন শুধু এই 4টে দেওয়াল। প্রিয়ার চাহনিতে যেন জ্বালা প্রজ্বলিত হল। স্যার, এখন আপনার আর কোনো বস্তুর অভাব হবে না। এখন আমি আছি না, আপনার সেই প্রিয়া। সে তার হাত গ্রহণ করল এবং বলল, এখন চলুন, নিজের গৃহ চলুন স্যার। এখন এই গৃহ নয়, আপনার কন্যা আপনার জন্য অপেক্ষারত। বিজয় স্যার কিছু উচ্চারণ করতে চাইলেন, কিন্তু বাক্য কণ্ঠে আটকে গেল। তার চাহনিতে প্রথমবার শান্তি ছিল, যেন কোনো হারানো সম্পর্ক আবার প্রত্যাবর্তিত হয়েছে। ভোরের হালকা আলোক সেই প্রাচীন গৃহের ভগ্ন জানালা দিয়ে ভিতরে প্রবেশ করছিল। বিজয় স্যার তার প্রাচীন শয্যায় উপবেশিত ছিলেন, এবং তার পাশেই ছিলেন ডাক্তার প্রিয়া লক্ষ্মী। তিনি আজ শুধু একজন চিকিৎসক নন, বরং একজন কন্যা হয়ে উঠেছিলেন। প্রিয়া বলল, স্যার, এখন আপনি আর এখানে বাস করবেন না। এখন আপনার জন্য একটা নতুন গৃহ অপেক্ষারত, যেখানে আপনার কন্যা, আপনার পুত্রবধূ এবং আপনার নাতি সবাই আপনার পরিবার। বিজয় স্যার কয়েকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চাহনিতে একজন পিতার স্নেহ ছিল, যা বহু বর্ষ পর আবার প্রত্যাবর্তিত হয়েছিল। বেটি, তুই তো আমাকে আবার জীবিত হতে শিক্ষা দিলি। আমি চিন্তাও করতে পারিনি যে কিশোরীর ফি প্রদানের জন্য আমি আমার ঘড়িটা প্রদান করেছিলাম, সে আজ আমার জন্য জীবন হয়ে উঠবে। প্রিয়া হাসল এবং বলল, স্যার, আপনি যা করেছিলেন সেটা ফি ছিল না, একটা আশীর্বাদ ছিল। আজ শুধু সেই আশীর্বাদ প্রত্যাবর্তন করতে এসেছি। বিজয় স্যারের চাহনি থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি বললেন, প্রিয়া, তুই প্রমাণ করে দিলি যে ভালো কার্য কখনো ব্যর্থ হয় না। আজ আমি অহংকারের সঙ্গে বলতে পারি যে আমি গুরু নই, ভাগ্যবান পিতা। প্রিয়া তার হাত গ্রহণ করল এবং বলল, চলুন স্যার, এখন আপনার আসল গৃহ সেটাই, যেখানে আপনার স্নেহ আছে। কয়েকক্ষণ পর সে তার যানবাহনে বিজয় স্যারকে নিয়ে নিজের গৃহে উপস্থিত হল।
দ্বার উন্মোচিত হতেই মা লক্ষ্মী দেবী এবং তার পুত্র দাঁড়ে দাঁড়িয়েছিল। লক্ষ্মী দেবীর চাহনি অশ্রুতে ভরে উঠল। আরে, ইনি তো সেই স্যার যার জন্য আমার কন্যা চিকিৎসক হয়েছে। বিজয় স্যার ঝুঁকে বললেন, না বোন, আজ তো আমি তোমাদের গৃহে আশ্রয় গ্রহণ করতে এসেছি। লক্ষ্মী দেবী অগ্রসর হয়ে তার হাত গ্রহণ করলেন। স্যার নয়, এখন আপনি আমার ভ্রাতা, এই গৃহ এখন আপনারও। সেই ক্ষণ, সেই দৃশ্য যেন স্বয়ং ঈশ্বর মানবিকতা ও মানসীয়তার চিত্র অঙ্কিত করেছেন। বিজয় স্যারের জন্য এখন সেই গৃহটা কোনো মন্দিরের থেকে কম ছিল না। শিশু তাকে দাদুজি বলে আহ্বান করত এবং প্রিয়া প্রতিদিন শয়ন্নে তার সঙ্গে উপবেশিত হয়ে আলাপচারিতা করত, কখনো বিদ্যালয়ের স্মৃতি, কখনো জীবনের সংঘর্ষ। একদিন বিজয় স্যার বললেন, বেটি, আমি তোমাকে শৈশবে শিক্ষা দিয়েছিলাম, কিন্তু আসল শিক্ষাটা তুমি আমাকে প্রদান করেছ যে মানবিকতার মূল্য সর্বদা সকলের ওপরে। প্রিয়া হাসল এবং বলল, স্যার, আপনি যে বীজ বপন করেছিলেন সেটাই আজ বৃক্ষ হয়ে ছায়া প্রদান করছে। সেই রাত্রে ঘরের দেওয়ালে নীরবতা ছিল না, ছিল শান্তি। বিজয় স্যার নভমণ্ডলীর দিকে তাকালেন এবং মৃদু স্বরে বললেন, ধন্য সেই দিন যখন আমি সেই কিশোরীর জন্য ফি প্রদান করেছিলাম। এবং বন্ধুরা, এইটাই এই কাহিনী সবচেয়ে বৃহৎ শিক্ষা। কারো সঙ্গে করা ভালো কার্য কখনো ব্যর্থ হয় না। গুরুর ত্যাগ, মায়ের সংঘর্ষ এবং একজন সত্যিকারের শিক্ষার্থীর কৃতজ্ঞতা, এই তিনটে মিলে মানবিকতার আসল রূপ সৃষ্টি করে। যদি আজকের সমাজও তার গুরু, তার পিতামাতা এবং তার শুভানুধ্যায়ীদের ঋণ স্মরণে রাখে, তবে হয়তো এই জগৎ আরও সুন্দর হয়ে উঠবে। কাহিনী থেকে শিক্ষা: প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো বিজয় স্যার অবশ্যই থাকেন, যিনি নিঃশর্ত সহায়তা করেন, পথ নির্দেশ করেন। আমাদের শুধু এতটুকুই করতে হবে যে যখন সময় আসে তখন সেই উপকারটি স্মরণে রাখতে হবে এবং অন্য কারোর জীবনে সেই জ্যোতি হয়ে উঠতে হবে। যদি এই কাহিনী আপনার মন স্পর্শ করে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন আপনি কোন শহর থেকে শুনছেন, কারণ আপনার প্রত্যেক প্রতিক্রিয়া আমাদের পরবর্তী অনুভূতিপূর্ণ কাহিনীতে পৌঁছানোর প্রেরণা প্রদান করে। দেখা হবে পরবর্তী সত্য ও প্রেরণাদায়ক কাহিনীতে, নতুন চরিত্র এবং নতুন শিক্ষার সঙ্গে। জয় হিন্দ, জয় ভারত।